গল্প গ্লোবাল এখানে তোমার জন্য আনছে ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বাঙালির প্রথম জনপ্রিয় গোয়েন্দার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাহিত্যিকের কলমে তার জন্ম নয়। প্রিয়নাথ বাস্তবিকই ছিলেন গোয়েন্দা, তবে ফেলুদা ব্যোমকেশদের মতো প্রাইভেট ইনভেস্টিগেটর নন, সরকারি গোয়েন্দা। আজ থেকে প্রায় ১১.৫ বছর আগে তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে ৩৩ বছর চাকরি করার সুবাদে যে সমস্ত বিস্ময়কর রহস্যের উদ্ঘাটন করেছিলেন তাই তিনি লিপিবদ্ধ করেছেন অসামান্য ভঙ্গিতে। সে অর্থে রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন প্রথম বাংলা গোয়েন্দা সাহিত্যের স্রষ্টা। পরিবেশনার স্বার্থে গল্পের ভাষা, ভঙ্গি এবং সামগ্রিকতায় কিঞ্চিত পরিবর্তন করে নেওয়া হয়েছে। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়, শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়, আবহ শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। আজকের গল্প ব্রুহাম গাড়ির সওয়ারি। রাত তখন ১২টা। বড় বাজারের ভেতর দিয়ে আসছে। দেখলাম একটা সোনার দোকানে বন্ধ দরজার ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে। দোকানটা আমার চেনা, দোকানের মালিকের সাথেও আমার পরিচয় আছে। এই দোকান থেকেই বেশ কিছুদিন আগে একবার কয়েক হাজার টাকা মূল্যের জহরত চুরি হয়ে যায়। সেই মোকদ্দমার অনুসন্ধানের ভার পড়েছিল আমারই ওপর। শেষ পর্যন্ত চোর ধরা পড়ে এবং জহরতও উদ্ধার হয়। সেই থেকেই এই দোকানের মালিকের সাথে আমার পরিচয়। আমি জানি রাত ৯টার পর এই দোকান বন্ধ হয়ে যায়। দোকানের একটা দরজায় বাইরে থেকে গোটাকতক তালা লাগানো থাকে, আর বাকি দরজাগুলো ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। দোকানের ভেতরে কোনো লোকজন থাকে না, কিন্তু আজ দেখলাম সবকটা দরজাই ভেতর থেকে বন্ধ এবং ভেতরে আলো জ্বলছে। মনে একটা সন্দেহ জাগল, দোকানে নিশ্চয়ই চোর ঢুকেছে। দরজার ফাঁক দিয়ে ভেতরটা দেখবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখা সম্ভব হলো না। কাছাকাছির মধ্যে কোনো পাহারাওয়ালাকেও দেখতে পেলাম না, অথচ জায়গাটা ছেড়ে পাহারাওয়ালার খোঁজ করতে যাওয়াও সমীচীন হবে না। এমত অবস্থায় কি করা উচিত সেটাই ভাবছি। এমন সময় হঠাৎ দেখলাম ভেতর থেকে বন্ধ দরজার একটা খুলে গেল। একজন লোক দোকান থেকে বেরিয়ে এলো। আমি একটু আড়ালে সরে গেলাম। লোকটা এদিক ওদিক তাকিয়ে হাঁটতে শুরু করলো। আমি দ্রুত এগিয়ে গিয়ে তার ঘাড় চেপে ধরলাম। লোকটা প্রথমে একটু ঘাবড়ে গেল, তারপর অত্যন্ত বিস্মিত হয়ে বলল, আরে কি আশ্চর্য, আমাকে ধরছেন কেন? এত রাতে এখানে কি করছিলে? আমি এই দোকানের কর্মচারী, দোকানের কাজে বেরিয়েছি। তুমি এই দোকানের কর্মচারী? তার প্রমাণ? দোকানের ভেতরে গেলেই বুঝতে পারবেন। ভেতরে আমার মালিক আছেন। বেশ, চলো দোকানের ভেতর, কাজে পরে যাবে।
লোকটাকে সঙ্গে নিয়ে আমি দোকানের ভেতর ঢুকলাম। দেখলাম সত্যি দোকানের মালিক বসে আছেন, সঙ্গে আরও 2-4 জন কর্মচারী। আমাকে দেখেই তিনি চিনতে পারলেন এবং বিশেষ খাতির করে বসতে দিলেন। ধৃত ব্যক্তির হাতটা আমি তখনও শক্ত করে ধরে আছি। মালিক বললেন, ভগবানই নির্ঘাত আপনাকে ঠিক এই সময় এখানে এনে হাজির করেছেন। ভগবান নয়, এই লোকটি। ইনি কি আপনার দোকানের কর্মচারী? আগে হ্যাঁ, আমি ওকে পুলিশে খবর দিতে পাঠাচ্ছিলাম। আমি লোকটির হাত ছেড়ে দিয়ে দুঃখ প্রকাশ করে নিয়ে বললাম, পুলিশে? কেন, হয়েছে কি? সর্বনাশ হয়েছে। আবার কি সর্বনাশ হলো? প্রায় 10,000 টাকা। আশঙ্কা করছি তার সঙ্গে একটা জীবনও বোধহয় গেছে। কি ঘটেছে খুলে বলুন দেখি। এক সময় আপনি আমাকে বিশেষ উপকার করেছেন প্রিয়নাথ বাবু, এবারও আমাকে উদ্ধার করুন। আমি সবই আপনাকে বলছি, প্রথম থেকেই বলছি। এই বলে একটু দম নিয়ে তিনি বলতে শুরু করলেন। আজ আমি দোকানেই ছিলাম। সন্ধ্যের ঠিক পরে একটা ঝকঝকে ব্রুহাম গাড়ি এসে দাঁড়ালো। ঘোড়াটাও বেশ মূল্যবান, অস্ট্রেলিয়ার ওয়েলের ঘোড়া। সেই গাড়ি থেকে নেমে একজন এদেশীয় স্ত্রীলোক দোকানে এসে ঢুকলেন। পুরুষ মানুষের মতো কিংবা বলা যায় মেম সাহেবের মতো একাই গটগট করে আমার সামনে এসে এগিয়ে এসে বললেন, আপনি আমাকে চেনেন কি? আজকালকার এদেশীয় বিলেত ফেরত যুবকদের শিক্ষিত মহিষীগণ যেমন ধরনের পোশাক পরিচ্ছদ পরে থাকেন, এর পরেও জামা কাপড় ঠিক তেমনই ধরনের। এর প্রশ্নের উত্তরে আমি বললাম, না মানে আপনাকে আগে কোথাও দেখেছি বলে ঠিক মনে করতে পারছি না। আচ্ছা, পরিচয় পরে হবে, এখন দুটো জিনিস আমাকে দেখান দেখি, যদি আপনার দোকানে থাকে। নিশ্চয়ই, বলুন কি দেখতে চাইছেন? একজোড়া ভালো হীরের বালা আর একছড়া মতির মালা। ভালো জিনিসই দেখাবেন কিন্তু। এ কথা শুনে আমি যতগুলো বালা দোকানে গড়িয়ে রাখা ছিল এক এক করে সবকটাই তাঁকে দেখালাম। কয়েক ছড়া মতির মালাও দেখালাম। সবগুলো দেখার পর উনি তার মধ্যে থেকে এক জোড়া বালা আর এক ছড়া মতির মালা পছন্দ করলেন। সেই সঙ্গে 2খানা হীরের আর একটা মানিকের আংটিও তার পছন্দ হলো। সব মিলিয়ে আমি 15,000 টাকা দাম চাইলাম। বেশ খানিকক্ষণ দর কষাকষির পর শেষ পর্যন্ত 12,000 টাকায় দাম ঠিক হলো। উনি পকেট থেকে একটা রূপোর কার্ড কেস বার করে তার ভেতর থেকে একটা কার্ড তুলে নিয়ে আমার হাতে দিলেন। কার্ডে ছাপা নাম দেখে বুঝলাম ইনি কলকাতা হাইকোর্টের একজন বিখ্যাত কৌশলী স্ত্রী। এই কৌশলী সাহেব যদি 20,000 টাকার অলংকারও ধারে নিতে চান, আমি অনায়াসেই তা দিতে পারি। সুতরাং ভদ্রমহিলাকে আমি জিজ্ঞেস করলাম, গয়নাগুলো কি আপনি নিজেই নিয়ে যাবেন নাকি বাড়িতে পাঠিয়ে দেবো? উনি বললেন, আমি নিজেই নিয়ে যেতে পারবো। টাকা কি এখনই দেবেন নাকি পরে বিল পাঠিয়ে দেব? না না, পরে নয়, টাকা আপনি নগদই পাবেন, কিন্তু এত টাকার গয়না স্বামীকে একবার না দেখিয়ে নেওয়াটা উচিত হবে না। আসলে আজই রাতের গাড়িতে একটা মামলার ব্যাপারে তাকে বাইরে যেতে হবে, তাই একটু ব্যস্ত আছেন, সেই জন্যই নিজে আমার সঙ্গে আসতে পারেননি। তা বেশ, তো ওনাকে আগে দেখিয়ে নিন, তারপরে দাম দেবেন। আপনি গয়নাগুলো নিয়েই আমার সঙ্গে আসুন, ওনাকে দেখানো হয়ে গেলে দাম নিয়ে চলে যাবেন। ভদ্রমহিলার কথায় অবিশ্বাস করার কোনো কারণই ছিল না, কারণ যা স্ত্রী বলে উনি নিজের পরিচয় দিলেন তিনি আমার বিশেষ পরিচিত। তাছাড়া নগদ 2,000 টাকা লাভের হাতছানিটাও আমাদের মতো ব্যবসায়ীদের পক্ষে উপেক্ষা করা খুবই মুশকিল। সুতরাং আমার দোকানের প্রধান কর্মচারীকেই গয়নাগুলো দিয়ে তার সঙ্গে পাঠিয়ে দিলাম। গাড়িতে ওঠার সময় আমার কর্মচারীটি একটু ইতস্তত করতে লাগলো, কারণ ব্রুহাম গাড়িতে কেবল একদিকেই বসবার জায়গা, সেখানে ভদ্রমহিলা বসবেন, ফলে কর্মচারীকে বসতে হলে তার পাশে গিয়েই বসতে হবে। কিন্তু একজন স্ত্রীলোকের পাশে সে বসবেই বা কিভাবে? খানিক ইতস্তত করে সে দারোয়ানকে বলল একটা গাড়ি ডেকে আনতে। সেটা শুনে ভদ্রমহিলা বললেন, আলাদা গাড়ির প্রয়োজন নেই, আপনি আমার গাড়িতেই উঠে আসুন, আমার পাশে বসলে আমার কোনো অসুবিধে হবে না। এই কথা শুনে আমার কর্মচারীটি
কয়েক মুহূর্ত ভেবে তারপর ভদ্রমহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বলা বাহুল্য, গয়নাগুলো তার সঙ্গেই রইল। হিসেব মতো 1 ঘন্টার মধ্যেই তার ফিরে আসার কথা, কিন্তু ক্রমে 2 ঘন্টা পার হয়ে গেল, তবুও সে ফিরল না বা কোনো খবরও পাঠালো না। এই দেখে আমি একটু চিন্তিতই হয়ে পড়লাম। বাসায় যাওয়ার জন্য বাইরেই আমার গাড়ি দাঁড়িয়েছিল, আর দেরি না করে সেই গাড়িতেই আমি কৌশলী সাহেবের বাড়িতে চলে গেলাম। তার ঘরে তার সঙ্গে দেখাও হলো, কিন্তু তার কথা শুনে আমার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেল। তিনি বললেন, এ কি বলছেন আপনি? আমার স্ত্রী তো এখন এখানে নেই, তিনি তো দার্জিলিংয়ে আছেন। এরপর আমার কি করা উচিত কিছুতেই স্থির করতে না পেরে আমি আবার দোকানেই ফিরে এলাম। দোকানের অন্যান্য কর্মচারীদের সঙ্গে বসে আলোচনা করে ঠিক করা হলো যে আর দেরি না করে এখনই থানায় খবর দিতে হবে। আমার এই কর্মচারীটি থানায় খবর দিতে যাচ্ছিল, যাকে সন্দেহের বশে আপনি ধরে এনেছেন। তাহলে এখনো থানায় কোনো খবর দেওয়া হয়নি? আজ্ঞে না। যে লোকটিকে আমি ধরেছিলাম তাকে বললাম, তাহলে আপনি যান, থানায় আগে খবরটা দিয়ে আসুন। লোকটি তখনই খবর দিতে বেরিয়ে গেল। মালিক মহাশয়কে বললাম, আপনি এত বড় একজন বুদ্ধিমান লোক, একজন মহিলার কাছে এভাবে ঠকে গেলেন? মহিলা বলেই ঠকেছি, পুরুষ মানুষ হলে বোধহয় আমাকে এভাবে ঠকাতে পারতো না। সে যাই হোক, গয়নার টাকার জন্য অতটা ভাবছি না, টাকা আবার আয় করা যাবে, কিন্তু আমার দোকানের প্রধান কর্মচারীটির যদি কিছু হয়ে যায় তাহলে তো সর্বনাশ। এখন আপনি এসে পড়ায় খানিকটা ভরসা পাচ্ছি। আপনার ওই কর্মচারীটি ভেতরে ভেতরে ওই মালিকের সাথে সর করে ব্যাপারটা ঘটেনি তো? না মশাই, তা হতে পারে না। ওর দ্বারা এই কাজ কোনোভাবেই সম্ভব নয়। তার বাড়ি কোথায়? বাড়িতে খবর দিয়েছেন? তিনি বাড়িতে ফিরে যাননি তো? না, বাড়িতে যাবে না, কারণ সে জানে যে তার অপেক্ষায় আমি এই দোকানেই বসে থাকব। তাছাড়া বাড়িতেও তো খবর নেওয়া হয়েছে, বাড়িতে যায়নি। বেঁচে থাকলে তো যাবে। দেখুন, তার জীবন সংশয় হবার আশঙ্কা কিন্তু নেই। যে কাজ করেছে খুন করা তার উদ্দেশ্য নয়, গয়না অপহরণই তার আসল উদ্দেশ্য। তাহলেই ভালো, ওকে জীবিত অবস্থায় পাওয়া গেলেই আমি খুশি। গয়না পেলে পাবো, না পেলে আর না পাবো। চিন্তা করবেন না, কর্মচারী গয়না 2 ফেরত পাবেন। আমাদের একটু কাঠখড় পোড়াতে হবে, এই আর কি। দোকানের ভেতর আমাদের মধ্যে যখন কথাবার্তা চলছিল, তারই মধ্যে একজন সাহেব অফিসারের নেতৃত্বে কয়েকজন পুলিশ কর্মচারী এসে পৌঁছলেন। সাহেব দোকানের মালিকের মুখে সব ঘটনা শুনে আমাকে বললেন, আমি যতদূর বুঝছি এখানে আমাদের কিছু করণীয় নেই। এটা সম্পূর্ণ দেনা পাওনা ঘটিত একটা মোকদ্দমা। ভদ্রমহিলা গয়নাগুলো কিনেছেন, এখন যদি তিনি তার দাম না মেটান তাহলে এটা দেখার জন্য দেওয়ানি আদালত আছে। দেওয়ানি মোকদ্দমায় আমরা হস্তক্ষেপ করব কেন? সাহেব অফিসারের যুক্তি আমার ঠিক পছন্দ হলো না। বললাম, আমার মতে এটা কিন্তু দেনা পাওনার মোকদ্দমা নয়। মহিলা যে ঠকিয়ে চাতুরি করেই গয়নাগুলো অপহরণ করেছে সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তাছাড়া দোকানের যে কর্মচারীটি ওই জিনিসগুলো নিয়ে তার সঙ্গে গিয়েছিলেন তারও কোনো সন্ধান এখনো পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত যদি তার মৃতদেহ পাওয়া যায় তাহলেও কি দেওয়ানি আদালতে এই মোকদ্দমার মামলা চলবে? আর যদি তাকে জীবিত অবস্থাতেই পাওয়া যায়, সে যাই হোক, যখন আমরা এখানে এসেই পড়েছি তখন না হয় অনুসন্ধান শুরু করাই যাক। আপনি তো আছেন, এরাও রইল আপনার সঙ্গে। যেভাবে অনুসন্ধান করার প্রয়োজন বিবেচনা করেন তা আপনারা করুন। আমি এখন চললাম, আমার হাতে আরও কতগুলো জরুরি কাজ আছে। এই বলে সাহেব অফিসার প্রস্থান করলেন। সাহেব বেরিয়ে যাবার পর একজন প্রবীণ পুলিশ কর্মচারী বললেন, ওনার ধরন ধারণই এইরকম, কাজের কিছুই বোঝেন না, শুধু মুখেই লেকচার। বাদ দিন তো, গেছেন ভালোই হয়েছে, বাদ দিন, থাকলে বরং কাজ পণ্ড হতো। এখন আমরাই নিজেদের মধ্যে পরামর্শ করে যা করার করব। এখন বলুন তো, কোন পথে আমাদের এগোনো উচিত? এই কথা শুনে আমি মনে মনে খুশি হলাম। বললাম, জুয়া চুরিটা কে করেছে তা আমি বুঝতে পেরেছি, এখন অনুসন্ধান করে তাকে বার করাটাই হচ্ছে আমাদের কাজ। কে করেছে বলে আপনি অনুমান করছেন? আপনি সুশীলাকে চেনেন? সুশীলা?
কোন সুশীলা বলুন তো? আগে মেহেদি বাগানে থাকতো, এক বারবনিতার মেয়ে। বিয়ের কিছুদিন পরেই স্বামীকে ছেড়ে দিয়ে একজন কৌশলীর সঙ্গে ভালোবাসাবাসির পর্ব চালায়। তারপর নানা ধরনের জুয়া চুরি করেই দিন কাটাতে শুরু করে। মহিলা বেশ শিক্ষিতা, ইংরেজি বাংলা দুই ভালো জানে, বড়লোকি চালে দিন কাটায়। সর্বশেষ যে জুয়া চুরিটা করে সে ধরা পড়ে, তখন মেহেদি বাগানের একটা সাহেবি কায়দার পাকা বাড়িতে থাকতো। ওই মোকদ্দমা থেকে সে ছাড়া পেয়ে যায়। শুনেছি তারপরেই সে মেহেদি বাগানের বাড়িটা ছেড়ে অন্য আর একটা বাড়িতে চলে গেছে। কোথায় গেছে সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। না মশাই, আমি তো এই সুশীলাকে চিনি না। তবে আপনি যদি আমাকে সেই মেহেদি বাগানের বাড়িটা দেখিয়ে দেন, আমি নিশ্চয়ই অনুসন্ধান করে তার বর্তমান ঠিকানাটা বার করে ফেলতে পারবো। বেশ, তাহলে চলুন। দোকানের মালিক ভদ্রলোকও আমাদের সঙ্গে চললেন। যেতে যেতে ভাবলাম, মেহেদি বাগানে যাবার আগে যে পুলিশ কর্মচারীটি সুশীলাকে গ্রেপ্তার করেছিল, তার সঙ্গে একবার দেখা করে নেওয়া দরকার। সুতরাং তিনি যে থানাতে আছেন সেখানে গিয়ে হাজির হলাম। সেখানে গিয়ে তার সঙ্গে দেখা হলো না বটে, কিন্তু জানতে পারলাম হাসপাতালে এক ব্যক্তি জখম হয়ে ভর্তি হয়েছেন। এর অনুসন্ধানেই তিনি ওই হাসপাতালে গেছেন। এই থানা থেকে মেহেদি বাগান যাওয়ার পথেই রাস্তার ওপরে ওই হাসপাতালটা পড়ে। সুতরাং হাসপাতালে গিয়ে ওই পুলিশ কর্মচারীটির সাথে একবার দেখা করে তারপর মেহেদি বাগানে যাওয়াই মনস্থ করলাম। হাসপাতালে গিয়ে দেখলাম পুলিশ কর্মচারীটি সেখানেই রয়েছেন। বললাম, আপনার থানায় গিয়েছিলাম, সেখান থেকেই খবর পেলাম আপনি এখানে এসেছেন। আর বলবেন না মশাই, মা ফ্যাসাদে পড়েছে। বেহুশ হয়ে ময়দানে পড়েছিল, মাথায় ভালো রকমের জখম। একজন পাহারাওয়ালা দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে এসেছে, কিন্তু লোকটা যে কে, কোথা থেকেই বা সে ময়দানে এলো, কিভাবেই বা আঘাত পেল, কিছুই বুঝে উঠতে পারছি না। এখনো জ্ঞান ফেরেনি, ফিরবে কিনা তাও জানি না। এর কথা শুনে আমার মনে কিরকম একটা খটকা লাগলো। বললাম, লোকটাকে একবার দেখতে চাই। দেখবেন, চলুন। আমাদের সঙ্গে জহুরি মশাই অর্থাৎ দোকানের মালিক ভদ্রলোকও এই অচৈতন্য অজ্ঞাত পরিচয় লোকটিকে দেখতে এলেন, এবং তাকে দেখা মাত্রই তিনি চিৎকার করে বলে উঠলেন, কি সর্বনাশ! এই তো আমার দোকানের সেই প্রধান কর্মচারী। এর এমন দশা কি করলো? হায় ভগবান! জহুরি মশাইয়ের কথা শুনে আমরা সকলেই বেশ অবাক হয়ে গেলাম। কর্মচারীটি বললেন, যাক বাবা, এতক্ষণ অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছিল, এবার অন্তত একটা দিশা পাওয়া গেল। আমি আপন মনেই বলে উঠলাম, একজন স্ত্রী লোকের পক্ষে কি এভাবে মেরে অজ্ঞান করে ময়দানে ফেলে রেখে যাওয়া সম্ভব, নাকি দলে অন্য লোক আছে? আচ্ছা, আপনারা খোঁজ কেন করছেন সেটাই তো জানা হলো না। আমি আমাদের বর্তমান মোকদ্দমার সব কথা তাকে জানালাম, এবং আমি যে সুশীলাকেই সন্দেহ করছি তাও বললাম। সব শুনে তিনি বললেন, তার মানে তো এখন যা জানাচ্ছে, আমার কেসটা আপনার কেসের সঙ্গে জুড়ে গেল। হ্যাঁ, সুশীলাকে খুঁজে বার করার ব্যাপারে আমি আপনাকে সাধ্যমতো সাহায্য করে যাব। কিন্তু হ্যাঁ, চলুন, মেহেদি বাগানে আমিও যাচ্ছি। এই বলে তিনি আমাদের গাড়িতেই উঠে এলেন। যাবার আগে ডাক্তারবাবুকে বলে দিলেন, আচ্ছা, জ্ঞান ফিরলে আপনি দয়া করে থানায় একবার খবর পাঠিয়ে দেবেন কিন্তু। হ্যাঁ। মেহেদি বাগানে গিয়ে দেখলাম যে বাড়িতে সুশীলা থাকত সে বাড়িতে এখন একজন সাহেব বাস করছেন। তিনি সুশীলা সম্বন্ধে কোনো কথাই বলতে পারলেন না। তবে প্রতিবেশীদের কাছ থেকে জানা গেল যে সুশীলা প্রায় বছরখানেক আগে এই বাড়ি ছেড়ে দিয়ে চলে যায়। তার একজন পুরনো চাকরের কাছ থেকে জানা যায় যে সে এখন চন্দননগরে থাকে, কিন্তু চন্দননগরের কোথায় থাকে তা কেউ বলতে পারে না। আমার সহযোগী সেই প্রবীণ পুলিশ কর্মচারীটি বললেন, তাহলে তো এখন চন্দননগরে গিয়ে অনুসন্ধান করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমি একটু চিন্তিত হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু চন্দননগর তো ফরাসিদের অন্তর্গত। ওখানে গিয়ে তদন্ত করতে হলে ফরাসি গভর্নমেন্টের অনুমতি লাগবে। ওদের পুলিশের সহযোগিতা ছাড়া কিছু করা যাবে না, এবং ওদের সাহায্য নিয়ে বিশেষ লাভও হয় না।
এই অভিজ্ঞতা আমার আছে, বরং উল্টো ফল হয়। তাহলে এক কাজ করা যাক, বুঝলেন? আমি একাই একবার প্রথমে ছদ্মবেশে খোঁজ নিয়ে দেখে আসি তার কোনো সন্ধান পাওয়া যায় কিনা। এতে কিন্তু মারাত্মক ঝুঁকি আছে, ধরা পড়ে গেলে বিড়ম্বনার শেষ থাকবে না। আমি নিজেও একবার প্রায় ফেঁসে গিয়েছিলাম। 3 জনের একটা দল নিয়ে কলকাতা থেকে পালিয়ে যাওয়া একটা আসামিকে ধরতে গিয়েছিলাম। শেষে ব্যাপারটা জানাজানি হয়ে যায়। ফরাসি বরকন্দাজদের তাড়া খেয়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে বাঁচি, কিন্তু একজন ধরা পড়ে যায়। শেষ পর্যন্ত লাট সাহেবের হস্তক্ষেপে তাকে ছাড়িয়ে আনতে হয়, কিন্তু যে কদিন সে ওখানে ছিল সে কদিন তাকে অশেষ দুর্গতি পোহাতে হয়েছিল। আপনি চিন্তা করবেন না, আমার অনুসন্ধানের কথা কেউ কিচ্ছুটি জানতে পারবে না। তাছাড়া ওখানে আমার এক পরিচিত ব্যক্তিও আছেন। পরিচিত লোক থাকলে একটু সুবিধা পেতে পারেন, কিন্তু তদন্ত সফল না হয় না হোক, মনে রাখবেন আপনি যে পুলিশের লোক এটা যেন কেউ জানতে না পারে। 2 দিন পর প্রবীণ পুলিশ কর্মচারীটি চন্দননগর থেকে ফিরে এসে জানালেন, সন্ধান পেয়েছি, সুশীলা চন্দননগরেই আছে, কিন্তু সেদিন জুয়েলারির দোকানে যে জুয়া চুরিটা ঘটে সেই দিন থেকেই সে চন্দননগরে অনুপস্থিত। তার লোকজন, চাকর বাকরেরা সকলেই সেখানে আছে, কেবল সেই নেই। অর্থাৎ আপনার অনুমানই সত্যি, জুয়া চুরিটা করেছে ওই সুশীলাই। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তাকে দোকানের মালিক বা অন্য কোনো কর্মচারী না দেখছেন ততক্ষণ পর্যন্ত একেবারে নিঃসংশয় হওয়াটা কিন্তু ঠিক হবে না। ওই জখম কর্মচারীটির জ্ঞান কি ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে, তবে কথা বলার অবস্থায় এখনো আসেননি। ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আশা করা যায় 2-1 দিনের মধ্যেই তার সঙ্গে কথা বলা সম্ভব হবে। তাহলে আরও 2-1 দিন অপেক্ষা করাই যাক। হ্যাঁ, তারপর প্রয়োজনে আবার না হয় চন্দননগর যাওয়া যাবে, এবং সেক্ষেত্রে আমরা দুজনেই যাব। দিন 2 পর গয়নার দোকানের সেই প্রধান কর্মচারী শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠলেন, কিন্তু কিভাবে তিনি জখম হলেন, কিভাবে কি ঘটেছিল এ বিষয়ে তিনি কিছুই মনে করতে পারলেন না। এই অবস্থায় আরও 2 দিন কেটে গেল, এবং ধীরে ধীরে তিনি সমস্ত কথাই মনে করতে সমর্থ হলেন। এরপর তিনি সমস্ত ঘটনা আমাদের কাছে বিবৃত করে বললেন, আগে আমি তাকে নিতান্ত সম্ভ্রান্ত স্ত্রীলোক মনে করেই তার সঙ্গে তার ব্রুহাম গাড়িতে উঠে একই আসনে প্রথমে তার পাশে বসতে রাজি হইনি, কিন্তু সে নিজেই আমাকে ডেকে নিয়েছিল। তার ইচ্ছে অনুসারেই আমি তার গাড়িতে উঠি। গাড়ি চলবার সময় তার বসবার ভাবভঙ্গি, কথাবার্তায় কিরকম একটা সন্দেহ হতে লাগলো। তাকে চরিত্রপতি স্ত্রীলোক বলে আমার মনে হলো না। যতদূর সম্ভব কম কথা বলে আড়ষ্ট হয়ে বসে রইলাম। গাড়ি যে কোথা দিয়ে যাচ্ছে অন্ধকারে তার কিছুই বুঝে উঠতে পারলাম না। ক্রমে অন্ধকারের মধ্যে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামলো। সেইখানেই মহিলাটি আমাকে নামতে বলল। সহিস গাড়ির দরজা খুলে দিল। আমি গাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি নামা মাত্রই গাড়ি আবার ছেড়ে দিল। চোখের নিমেষে স্ত্রীলোকটি কে নিয়েই গাড়িটা অন্ধকারে মিলিয়ে গেল। গয়নাগুলো? গাড়িতে আস্তে আস্তে ওই মহিলা বেশ কয়েকবার নানান অজুহাতে আমার কাছ থেকে নেবার চেষ্টা করেছিল, কিন্তু আমি প্রতিবারই কায়দা করে এড়িয়ে গেছি। গয়নাগুলো আমার কাছে নিয়ে রেখেছিলাম। তারপর গাড়ি থেকে নামার পর আমি যে ঠিক কোথায় এসেছি তা বুঝতে পারলাম না। তবে এটা বুঝতে পারলাম যে জায়গাটা শহরের মধ্যে নয়। গ্যাসের আলো এখানে নেই। বহু দূরে দূরে এক একটা তেলের আলো মিটমিট করে জ্বলছে। সেই আলোয় অন্ধকার তো কাটেই না, উল্টে চোখে আরো বেশি ঝাপসা হয়ে যায়। যে বাড়িটার সামনে আমি নেমেছি সেই বাড়িটাও পুরো অন্ধকার। তার কোনো জায়গা দিয়ে এক বিন্দু আলো দেখা যাচ্ছে না। বুঝতে পারলাম জায়গাটা একেবারে জনশূন্য। খানিকক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইলাম। একজন লোককেও যাতায়াত করতে দেখলাম না। কোন দিকে গেলে কোথায় গিয়ে উঠব কিছুই ধারণা করতে পারলাম না। অগত্যা অনন্য পায়ে হয়েই হাঁটতে শুরু করলাম। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু হাঁটতে লাগলাম। এইভাবে কিছু দূর যাওয়ার পরেই
হঠাৎ পেছন থেকে কেউ আমার মাথায় প্রচন্ড জোরে আঘাত করলো। কে আঘাত করলো, কি দিয়ে আঘাত করলো আমি বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। তারপরে কি ঘটেছিল তা আমি জানি না, তবে এটুকু বেশ বলতে পারি, অজ্ঞান হয়ে যাওয়ার পর্যন্ত গয়নাগুলো আমার কাছেই ছিল। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি হাসপাতালে শুয়ে আছি। এই অবধি বলে তিনি থামলেন, কিন্তু এই বর্ণনা থেকে কিছুই বুঝে ওঠা সম্ভব হল না, বরং বিষয়টি আরো গুলিয়ে গেল। সুশীলাই হোক বা অন্য কোনো স্ত্রীলোকই হোক, যে এই লোকটিকে দোকান থেকে গয়না সমেত তার নিজের ব্রুহাম গাড়িতে তুলে নিয়ে গিয়েছিল, সে গয়নাগুলো না নিয়েই তাকে ওরকম একটা নির্জন অপরিচিত জায়গায় নামিয়ে দিয়ে চলে যাবে কেন? আর যে জায়গাটায় লোকটি আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গেল, সে জায়গায় তাকে পাওয়া না গিয়ে ময়দানে তার অচৈতন্য দেহ পাওয়া গেল কেন? আমার সহযোগী পুলিশ কর্মচারীটি বললেন, হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে যে পিছন থেকে যে আততায়ী আঘাত করেছিল গয়নাগুলো সেই হাতিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সে কে? আমাদের সন্দেহ দূর করবার জন্য আমি লোকটিকে আরো কয়েকটি কথা জিজ্ঞাসা করলাম। যে স্ত্রীলোকটির সঙ্গে তুমি গিয়েছিলে তাকে আগে কখনো দেখেছিলে? না, তাকে আগে কখনো দেখিনি। যেখানে সে তোমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গিয়েছিল সে জায়গাটা আবার দেখলে চিনতে পারবে? তা ঠিক বলতে পারছি না। গড়ের মাঠ তুমি চেনো? খুব ভালো করেই চিনি, গড়ের মাঠ দিয়ে আমাকে প্রায় যাতায়াত করতে হয়। যেখানে তুমি মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে সেই জায়গাটা কি গড়ের মাঠের ভেতরে বা তার আশপাশের কোনো জায়গা হতে পারে? না, তা কখনোই হবে না। গড়ের মাঠ বা তার আশেপাশের অঞ্চল আবার চেনা। যে তোমাকে আঘাত করেছিল তাকে দেখলে চিনতে পারবে? না, তাকে তো আমি দেখতেই পাইনি। কজন ছিল কিছু আন্দাজ করতে পেরেছিলে? আগে না, জায়গাটা ছিল ঘুটঘুটে অন্ধকার, আর ঘটনাটা ঘটেছিল একেবারে নিঃশব্দে। একটা কথা ভালো করে ভেবে বলো তো, গাড়ি থেকে নামবার সময় গয়নাগুলো তুমি গাড়িতেই রেখে আসোনি তো? আগে না, তা হতেই পারে না। ওগুলো আমি একবারের জন্যও হাতছাড়া করিনি। আমার চাদরে বেঁধে বগলদাবায় চাপা ছিল, ওইভাবেই গাড়ি থেকে নেমেছি, ওইভাবেই হাঁটতে শুরু করেছি। এই মামলার কিনারা যে সহজে হবার নয় তা মোটামুটি বোঝাই যাচ্ছে। আঘাতপ্রাপ্ত কর্মচারীটিকে কে আঘাত করল, তাঁর কাছ থেকে গয়নাগুলো কে বা অপহরণ করল, এসব বিষয়ে কর্মচারীটি কিছুই বলতে পারছে না। কেবলমাত্র সেই স্ত্রীলোকটিকে তিনি আবার দেখলে চিনতে পারবেন বলে জানাচ্ছেন। কিন্তু সেই স্ত্রীলোকটিকে যদি খুঁজে পাওয়া যায় তাহলেও তার বিরুদ্ধে তেমন জোরালো প্রমাণ কোথায়? সেই স্ত্রীলোক তো গয়নাগুলো না নিয়েই দোকানের কর্মচারীটিকে তার ব্রুহাম গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল। আমার সহযোগী প্রবীণ পুলিশ কর্মচারীটি বললেন, একমাত্র অপহৃত গয়নাগুলো যদি তার কাছে পাওয়া যায় তাহলেই তাকে শাস্তি দেওয়া সম্ভব। অর্থাৎ বর্তমানে আমাদের কাজ হবে দুটো, এক, ওই স্ত্রীলোকটিকে খুঁজে বার করা, এবং দুই, গয়নাগুলো কোথায় গেল তার সন্ধান করা। তাহলে তো চন্দননগরে গিয়েই খোঁজ খবর নিতে হয়। ওই স্ত্রীলোক যদি সত্যিই সুশীলা হয়ে থাকে তাহলে চন্দননগরে যাওয়া ছাড়া আর তো গতি নেই। চন্দননগরে এসে আমার সহযোগী পুলিশ কর্মীটি প্রথমেই আমাকে সুশীলা নামের স্ত্রীলোকটির বাসা দেখিয়ে দিলেন। বাসায় দুজন চাকরকে দেখতে পেলাম, কিন্তু তাদের মনিবকে দেখলাম না। ব্রুহাম গাড়ি বা অন্য কোনো গাড়ি বা ঘোড়া থাকবার জায়গাও সেই বাসায় খুঁজে পেলাম না। বাসার দুজন চাকরের মধ্যে একজনের সাথে আলাপ জমিয়ে অনেক কথাই জানতে পারলাম। গাড়ির কথা জিজ্ঞাসা করায় সে বলল, আগে না না, মেম সাহেবের নিজের কোনো গাড়ি ঘোড়া নেই, গাড়ি ভাড়া করে নিয়েই যাতায়াত করে। তোমার মেম সাহেবের নাম কি? নাম তো আমরা জানি না, এখানে সবাই ওই ওনাকে মেম সাহেব নামেই চেনে। বাঙালির মেয়ে, কিন্তু থাকেন মেম সাহেবের মতো।
ধরন ধারণ সব মেম সাহেবদের মতনই, বুঝলেন? কোনো জাত বিচার নেই কো। তিনি নিজে হিন্দু না মুসলমান না খ্রিস্টান ঠিক বোঝা যায় না কো। বাড়িতে থাকলে হিন্দুদের মতোই পোশাক আশাক তো পরে, আবার বাইরে যাওয়ার সময় অন্য রকম, খাওয়া দাওয়াও সেই রকম। মুসলমান বাবুর্চি রেখেছে, অথচ যেসব জিনিস খান তা মুসলমানরাও ছোঁবে না। মেম সাহেব করেন কি? কি করেন তা বলতে পারবো না, তবে ঘরে প্রায় তো থাকেন না বললেই চলে, প্রায় বেরিয়ে যান। কোথায় যান? তা আমরা জানি না, কোথায় যান বলতে পারবো না। তবে মাঝে মধ্যে ফিরতে ফিরতে 10-15 দিনও হয়ে যায়। মেম সাহেবের সঙ্গে দেখা করতে অনেক লোকজনও তো বাড়িতে আসেন নিশ্চয়ই? না না, লোকজন বিশেষ আসেন না। মাঝে মাঝে যারা আসে তাদের চেহারা পোশাক আশাক দেখে ঠিক ভদ্রলোক বলে মনে হয় না। কোথার থেকে আসে তাও জানি না। তারা কি হিন্দু না মুসলমান? হিন্দু মুসলমান দুই আসে, তবে তারা সবাই ওই নিচু ঘরের লোক। এর সঙ্গে আরও খানিকক্ষণ গল্প করে ফিরে আসবার সময় দেখলাম দুজন মুসলমান লোক ওই বাসার ভেতরেই ঢুকল। ওদের ঢুকতে দেখে আমি এবং আমার সহযোগী দুজনেই দাঁড়িয়ে পড়লাম। দেখলাম যে কাজের লোকটির সাথে আমরা এতক্ষণ গল্প করছিলাম তার কাছে গিয়েই লোক দুটো কথা বলতে লাগলো। সেই কথাবার্তা আমাদের শুনতে কোনো অসুবিধা হলো না। মুসলমান লোক দুটির মধ্যে একজন জিজ্ঞাসা করল, মেম সাহেব এসেছেন? কাজের লোকটি বলল, না, আজ পর্যন্ত তো ফেরেনি। কোথায় গেছেন তোমরা কেউ জানো? কবে আসবেন কিছু বলে গেছেন? না না, তাও তো কিছু বলে যাননি গো। প্রতিবার যেমন যান বেরোন তেমনই বেরিয়েছিলেন, কিন্তু আজও তো ফিরলেন না গো। তুমিও তো জানো মেম সাহেব কোথায় যান, তা তুমিও তো তার সঙ্গে যাও। না না, আমি কেবল একবারই তার সঙ্গে গিয়েছিলাম। তা সেবার কোথায় গেছিলে? বেনারস। 7-8 দিন পর ফিরে এসেছিলাম। বাইরে গিয়ে এতদিন করে থাকেন, কোনো কাজের লোকেদেরও তো সঙ্গে নিয়ে যান না? কষ্ট হয় না ওনার নাকি? হাতে টাকা থাকলে আবার কষ্ট কিসের? হোটেলে থাকেন, রাজার হলেই থাকেন। বাইরে গিয়ে তিনি হোটেলে থাকেন? হোটেল ছাড়া অপরিচিত জায়গায় আর থাকবেন কোথায়? তা সেসব জায়গায় গিয়ে উনি করেন কি? ওনার কি কোনো কারবার টারবার আছে? তা আমি ঠিক জানি না, তবে কাজ না থাকলে আর যাবেন কেন? তা সে যাই হোক, কবে ফিরবেন কিছু বলতে পারো? আমি তো ভেবেছিলাম তিনি ফিরে এসেছেন, সেই জন্য তো দেখা করতে এসেছিলাম। তবে আজকালের মধ্যে ফিরে আসার কথা। তোমাকে কি কোনো চিঠিপত্র লিখে জানিয়েছিলেন? না, চিঠি লেখেন, এই যাওয়ার সময় বলে গিয়েছিলেন। তা গেছেন কোথায় সেটা তোমাকে বলেননি? পশ্চিমে গেছেন, তবে কোথায় তা বলে যাননি। এবারে তার সঙ্গে কে গেছে? কেউ না কেউ নিশ্চয় গেছে, একা তো তিনি কোথাও যান না। আচ্ছা, আমি তবে চলি, উনি ফিরলে 2-1 দিন পরে এসে দেখা করবো। হ্যাঁ, ঠিক আছে। এই বলে তারা চলে গেল। তারা যে কে, কোথা থেকে এখানে এসেছে, মেম সাহেবের সাথে তাদের সম্পর্কই বা কি, কিছুই বোঝা গেল না। এদের বিষয়টা গোপনে একটু খোঁজ খবর নেবার উদ্দেশ্যে আমার সহযোগী পুলিশ কর্মচারীটিকে এদের পিছন পিছন পাঠিয়ে দিলাম। ওই দুজন মুসলমান ব্যক্তির কথা শুনে এইটুকু বেশ বোঝা গেল যে মেম সাহেবের সঙ্গে এদের ভালো রকম একটা পরিচয় আছে। আর এই মেম সাহেবই যদি আমরা যাকে খুঁজে বেড়াচ্ছি সেই মক্কেল হয়ে থাকে, তাহলে এই ব্যক্তিরাই তার অপকর্মের দোষর। এটাও বোঝা গেল যে এই মেম সাহেব যদি গয়নাগুলো অপহরণ করে থাকে, তাহলে এই সময়ে তার পশ্চিমে যাওয়ার উদ্দেশ্য হল অপহৃত গয়নাগুলো বিক্রি করে দিয়ে নগদ অর্থ জোগাড় করে নেওয়া। আমার সহযোগী বললেন, আমরা যা শুনলাম তাতে 2-1 দিনের মধ্যেই তার ফিরে আসার কথা। তার মানে গয়না অথবা নগদ টাকা সমেত তাকে ধরে ফেলা যাবে। তা যাবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু চন্দননগরের ভেতরে তাকে ধরতে গেলে অনেক হ্যাপা। ইংরেজ এবং ফরাসি দুই গভর্নমেন্টেরই আলাদা আলাদা অর্ডার লাগবে, এখানকার পুলিশের সাহায্য লাগবে। তাছাড়া এখানে ধরতে হলে ওয়ারেন্ট বার করতে হবে। ওয়ারেন্ট পাবো কোথায়?
দোষী সাব্যস্ত না করতে পারলে ম্যাজিস্ট্রেট সাহেব ওর বিপক্ষে আইনত ওয়ারেন্ট বার করতে পারবেন না। তাহলে এখন করণীয়? পশ্চিম থেকেই আসুন অথবা কলকাতা থেকেই আসুন, ট্রেনে এলে সে চন্দননগর স্টেশনেই নামবে। বুঝেছি। চন্দননগর রেল স্টেশন যেহেতু ইংরেজ এলাকাভুক্ত, তাই আপনি স্টেশনেই তাকে ধরবার মতলব করছেন, তাই তো? হ্যাঁ, তাহলে আর কোনো হ্যাপা পাওয়াতে হবে না। এখন এই মেম সাহেব যদি সেই সুশীলাই হয়ে থাকে তাহলে আমি তাকে দেখলেই চিনতে পারবো, কিন্তু সেই যে সোনার দোকানের জুয়া চুরিটা করেছিল সে বিষয়ে নিশ্চিত হতে গেলে কিন্তু ওই দোকানের যে কর্মচারীরা তাকে দেখেছে তাদের মধ্যে কারোকে দরকার। আপনি কলকাতায় গিয়ে সেরকম একজনকে নিয়ে আসুন, আমি স্টেশনে নজর রাখছি। পরিকল্পনা মাফিক ব্যবস্থা করে 2 দিন ধরে চন্দননগর রেলওয়ে স্টেশনে কাটাবার পর পশ্চিম দেশ থেকে আসা ট্রেন থেকে ওই মেম সাহেব স্টেশনে নামলেন। মেম সাহেবকে দেখা মাত্রই সোনার দোকানের কর্মচারীটি বললেন, এই সেই মহিলা, এই সেদিন আমাদের দোকানে গয়না কিনতে গিয়েছিল। এর সঙ্গেই আমাদের প্রধান কর্মচারী গয়না নিয়ে গিয়েছিল, এরই ব্রুহাম গাড়িতে। আমি দেখলাম আমার অনুমানই ঠিক, সুশীলাই গয়না অপহরণকারী। আমি তাকে চিনি, কিন্তু সে আমাকে চেনে না। কাল বিলম্ব না করে স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার আগেই আমি তাকে পাকড়াও করলাম। প্রথমটায় সে একটু হকচকিয়ে গেল, তারপর চিৎকার চেঁচামেচি শুরু করলো। আমি সেসবে পাত্তা না দিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি মেম সাহেব? আমার নামে আপনার কি প্রয়োজন? একজন সম্ভ্রান্ত স্ত্রীলোককে এইভাবে হেনস্থা করলে তার কি পরিণাম হতে পারে আপনি জানেন? খুব জানি। আপনি কি ধরনের সম্ভ্রান্ত স্ত্রীলোক তাও জানি। এখন অনুগ্রহ করে আমার কয়েকটা কথার জবাব দেবেন কি? কি কথা? প্রথমত আমি আপনার নাম জিজ্ঞাসা করেছি, এখনো পর্যন্ত উত্তর পাইনি। আপনার নাম কি? আমার নাম মিস সুশীলা। আগে মেহেদি বাগানে থাকতেন? হ্যাঁ, কিছুদিন সেখানে ছিলাম। এখন চন্দননগরে থাকেন? হ্যাঁ। আপনি যে সেদিন বড়বাজারে একটা সোনার দোকানের কতগুলো গয়না কিনতে গিয়েছিলেন, সেসব কার জন্যে? কিসের গয়না? আমি এর মধ্যে কোনো দোকানে গয়না কিনতে যাইনি। গত 1 বছরের মধ্যে আমার গয়না কেনার কোনো প্রয়োজন হয়নি। আচ্ছা বেশ, গয়নার কথা না হয় পরে হবে। এখন বলুন তো, এতদিন ছিলেন কোথায়? কি প্রয়োজনে বেরিয়েছিলেন? আমি আমার ব্যক্তিগত কাজে বেরিয়েছিলাম। সেসব কথা তো আপনাকে বলার কোনো প্রয়োজন দেখছি না। তাহলে আপনি কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন এ ব্যাপারে কিছুই বলবেন না? আগে না, বলবার ইচ্ছে নেই। ইচ্ছা থাকুক বা নাই থাকুক, বলতে তো আপনাকে হবেই। এখন না বললেও পরে বলতে হবে। সময় এলে সবই বলবেন। সময় এলে মানে? সেটা পরে জানতে পারবেন। এখন বলুন আপনার কাছে কি কি গয়না আছে? কিসের গয়না? সোনার গয়না, হীরামতি বসানো গয়না? না, আমার কাছে কোনো গয়না নেই। নগদ টাকা কত আছে? আমার নগদ টাকা কি আছে না আছে তার হিসেব দেওয়ার ইচ্ছে আমার নেই। টাকার হিসাব চাইছি না, নগদ টাকা আছে কিনা জানতে চাইছি। আমি তা জানাতে চাইছি না। এর পরিণাম কি হবে তা তুমি এখনো বুঝতে পারছো না। আমি এমন কোনো অপরাধ করিনি যাতে আপনাদের ভয় করে চলতে হবে। বুঝলাম, এখানে একে আর কিছু জিজ্ঞাসা করে লাভ নেই। তার সঙ্গে একটা চামড়ার বাক্স, একটা চামড়ার ব্যাগ আর একটা হোলডল ছিল। আমি বাক্স আর ব্যাগের চাবি চাওয়াতে সে বলল, চাবি আমি দেব না, চাইলে তালা ভেঙে খুলুন। এই উত্তর শুনে আমার মাথায় রাগ চড়ে গেল। ওকে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে নিয়ে গিয়ে সেখানকার মহিলা সুইপারকে বললাম, একে ভেতরে নিয়ে গিয়ে জামা কাপড় খুলে ভালো করে তল্লাশি করে দেখো কি পাওয়া যায়। মহিলা সুইপার প্রথমে ইতস্তত করতে লাগলো, পরে স্টেশন মাস্টার তাকে বুঝিয়ে বলাতে সরকারি কর্তব্যের খাতিরেই সে আমার নির্দেশ পালন করল। তল্লাশি শেষ করে সে আমাদের হাতে এক গোছা চাবি আর সামান্য কয়েকটি টাকা এনে দিল। চাবিগুলোর মধ্যে ব্যাগ আর বাক্সের চাবিও ছিল। আমি এবার মেম সাহেবকে বাইরে বেরিয়ে আসতে বললাম। তারপর স্টেশন মাস্টার এবং উপস্থিত অন্যান্যদের সামনেই তার ব্যাগ ও বাক্স খুলে ফেললাম। ভেতর থেকে 10 টাকার নোটে প্রায় 3000 টাকা এবং একগাছা হিরে বসানো সোনার বালা পাওয়া গেল। বালাগাছা দেখা মাত্রই দোকানের কর্মচারীটি বলে উঠলেন, এ বালা আমাদের দোকানের। এরকমই 2000 বালা ইনি আমাদের দোকান থেকে সেদিন পছন্দ করে নিয়ে গিয়েছিলেন। আমাদের যে প্রধান কর্মচারী সেদিন ওর সঙ্গে গিয়েছিলেন, এ বালা তার কাছেই ছিল।
এরপর আমাদের আর কোনো সন্দেহই থাকল না। মেম সাহেব ওরফে সুশীলাকে নিয়ে প্রথম যে ট্রেন পেলাম সেই ট্রেনেই কলকাতায় রওনা দিলাম। কলকাতায় ফিরেই যে দোকান থেকে গয়নাগুলো অপহৃত হয়েছিল, এই মেম সাহেব সুশীলাকে নিয়ে সেই দোকানে গেলাম। দোকানের মালিক এবং কর্মচারীরা প্রত্যেকেই এক বাক্যে জানালো যে এই মহিলাই সেই সম্ভ্রান্ত মহিলা যে নিজেকে হাইকোর্টের কৌঁসুলির স্ত্রী বলে পরিচয় দিয়ে গয়নাগুলো নিয়ে গিয়েছিল। তার ব্যাগের ভেতর থেকে পাওয়া বালাগাছাও যে সেই গয়নাগুলোর মধ্যেই ছিল, এ কথাও মালিক সহ অন্য কর্মচারীরাও জানালো। সেই প্রধান কর্মচারীটি, যিনি অজ্ঞান হয়ে গড়ের মাঠে পড়েছিলেন, তিনি বললেন, হ্যাঁ, আমি এই ভদ্রমহিলার সঙ্গে ব্রুহাম গাড়িতে উঠে এরই পাশে বসে গয়নাগুলো নিয়ে গিয়েছিলাম। এই পালাও তার মধ্যে ছিল। সুশীলা বুঝল আর অস্বীকার করার কোনো উপায় নেই। হাজত বাস অবধারিত। এতক্ষণ সে কোনো কথা না বলে চুপচাপ শুনছিল। এবার বলল, আপনারা যদি আমাকে ছেড়ে দিতে রাজি থাকেন, কোনো বিড়ম্বনা না ফেলেন, তাহলে এই ঘটনার সাথে যারা যুক্ত আছে তাদের নাম আমি আপনাদের বলে দিতে পারি। এমনকি তারা যাতে ধরা পড়ে সে ব্যাপারেও আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করতে পারি। এ কথা শুনে আমি একটু চিন্তা করে নিয়ে বললাম, তুমি যে অপরাধ করেছ এবং তোমার বিরুদ্ধে যে সমস্ত প্রমাণ আমাদের হাতে এসেছে, তাতে তুমি সহজে রেহাই পাবে বলে মনে হয় না। আমি এখনই কোনো কথা দিতে পারছি না। তবে তুমি যদি সত্যিই আমাদের সাহায্য করো, তাহলে এই মোকদ্দমায় তোমাকে রাজসাক্ষী করে তোমার নিষ্কৃতি লাভের একটা চেষ্টা করে দেখতে পারি। তোমার উচিত এখন সব কথা আমাদের খুলে বলা। সুশীলা কিছুদিন এক কৌঁসুলির সাথে ঘর করেছিল, সুতরাং রাজসাক্ষীর ব্যাপারটা সে জানে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বেশ, আমি সবই আপনাদের বলছি, আর যারা যারা এর সঙ্গে যুক্ত ছিল তাদেরও ধরিয়ে দিতে আমি বিশেষভাবে সাহায্য করব। তারপর আপনাদের যা বিবেচনা হয় করবেন। এই বলে সুশীলা বলতে শুরু করল। আমি যখন মেহেদি বাগানে থাকতাম, সেই সময় 4-5 জন উঁচা গোছের লোকের সঙ্গে আমার আলাপ হয়। তখন আমার অবস্থা ভালো ছিল। একজন সরকারি উচ্চপদস্থ লোক আমার খরচ খরচা চালাতেন। তার সঙ্গেই মাঝে মধ্যে ওই লোকগুলো আসতো, সেই সূত্রেই আলাপ। তবে আমি তখন তাদের সঙ্গে বিশেষ কথাবার্তা বলতাম না। এরপর একদিন আমার অন্নদাতা আমাকে ত্যাগ করলেন। আমারও অবস্থার পরিবর্তন হয়ে গেল। দুর্বিপাকে পড়ে ওই ওঁচা লোকগুলোর কুমন্ত্রণায় পাপ কাজ করে কিছুদিন কোনো রকমে কাটিয়ে চন্দননগর চলে গেলাম। কিছুদিন পর ওই লোকগুলোও সেখানে গিয়ে হাজির হলো। আমাকে নানাভাবে লোভ দেখাতে আরম্ভ করলো। প্রথমে আমি ওদের প্রস্তাবে রাজি হইনি, কিন্তু ক্রমে ওদের ফাঁদে পা দিলাম। ওরা আমাকে ব্যবহার করে নানান দুষ্কর্ম করার মতলব আঁটল। ওদেরই পরামর্শে আমি বড় বাজারে এসে এই গয়নার দোকানে ঢুকি। একজন নামজাদা কৌশলী স্ত্রী পরিচয় দিয়ে গয়নাগুলো পছন্দ করি। ভেবেছিলাম ওই কৌশলীর নাম শুনলেই ওরা গয়নাগুলো নির্দ্বিধায় আমাকে দিয়ে দেবে, কিন্তু ঠিক যেমন ভেবেছিলাম তেমন হলো না। ওরা দামের প্রসঙ্গ তুললেন। আমার ওপর যাতে কোনো রকম সন্দেহ না জাগে সেই জন্য আমি নিজে থেকেই একজনকে আসতে বললাম দাম নিয়ে যাবার জন্য। কিন্তু সঙ্গে যিনি এলেন তিনি গয়নাগুলো আমার হাতে দিলেন না। আমি ওনাকে আলাদা গাড়িতে যেতে না দিয়ে নিজের গাড়িতেই তুলে নিলাম। ভেবেছিলাম ছলচাতুরি করে গাড়ির ভেতরেই ওগুলো হাতিয়ে নিয়ে গাড়ি থেকে ওকে নামিয়ে দেব, কিন্তু উনি কিছুতেই ওগুলো নিজের কাজ ছাড়া করলেন না। তখন বাধ্য হয়েই ওই লোকগুলো যেখানে আমার জন্য অপেক্ষা করছিল গাড়ি সেইখানে নিয়ে গেলাম। সেটা কোন জায়গা? আলিপুরের জজ সাহেবের কাছারির পূব দিকে, যেখানে হেস্টিংস হাউস নামে একটা বড় বাড়ি জঙ্গলের ভেতরে খালি পড়ে আছে, সেখানে। যে জায়গাটার কথা এ বলছে সে জায়গার অবস্থা এখনকার মতো ছিল না।
সেই সময় ওই জায়গায় রাতের বেলা তো দূরের কথা, দিনে দুপুরেও কেউ আসতে সাহস পেত না। যাই হোক, বললাম, তারপর সেখানে গিয়ে কি করলে? সেখানে দোকানের লোকটিকে নামিয়ে দিলাম। গয়নাগুলো তার কাছেই রয়ে গেল। গাড়ির সহিস আর কোচওয়ান আমাদের দলেরই লোক, তারা সবই খেয়াল করছিল। আমি ইঙ্গিত করতেই তারা গাড়ি ছেড়ে দিল। তারপর একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সেখানে গাড়ি রেখে তারা দলের অন্য লোকজনদের খবরটা জানিয়ে দিল। তারাই গিয়ে পিছন থেকে তাকে আক্রমণ করে গয়নাগুলো নিয়ে নেয়। কিন্তু অচৈতন্য দেহটা ওখানেই পড়ে থাকতে দেখলে পুলিশ খোঁজ করতে করতে তোমাদেরও সন্ধান পেয়ে যেতে পারে ভেবে দেহটা গড়ের মাঠে গিয়ে ফেলে রেখে এলে। হ্যাঁ, ওই গাড়িতে করেই ওনাকে গড়ের মাঠে নিয়ে যাওয়া হয়। এদিকে হেস্টিংস হাউসের ময়দানে যদি কেউ সেদিন আমাদের দেখেও থাকে তাহলে আমাদের কেউ সন্দেহ করবে না। তাছাড়া আমরা ভেবেছিলাম উনি হয়তো মারাই গেছেন, তাই এত সতর্কতা নেওয়া হয়। তারপর আমি গয়নাগুলো নিয়ে সোজা আগ্রায় চলে গেলাম। কারণ সেখানে চোরাই মালগুলো বিক্রি করার যে সুবিধা কলকাতায় তা হবে না, তাই চন্দননগরে না ফিরে সোজা আগ্রা চলে গেলে। সেখানে কদিন হোটেলে থেকে এক এক করে সব গয়নাগুলো বিক্রি করে ফেললাম। কেবল এই বালাগাছে রেখে দিলে? ইচ্ছে ছিল পরে গোলমাল মিটে গেলে দলের লোকদের ফাঁকি দিয়ে নিজেই এটা ব্যবহার করবে, তাই তো? হ্যাঁ, তাই। কিন্তু চন্দননগরে নামবার সাথে সাথেই তো আপনাদের হাতে ধরা পড়ে গেলাম। ব্যাগে যে টাকা পেয়েছেন সব গয়না বিক্রির টাকা। আর টাকা কি হলো? 3000 টাকাই পেয়েছিলাম। হ্যাঁ, তার থেকে আমার নিজের জন্য কিছু খরচ হয় মাত্র। এছাড়া পুরোটাই আছে, ভাগাভাগি করার তো সুযোগ পাইনি। ব্রুহাম গাড়িখানা কোথা থেকে জোগাড় করেছিলে? কোচম্যান আমাদের দলের লোক, সে বলেছিল ওটা তার নিজের গাড়ি। এখানে বলে রাখি, গাড়ি ও ঘোড়া সম্পর্কে পরে খোঁজ নিয়ে জেনেছিলাম এদের দলের কোচওয়ান একজন ডাক্তারের গাড়ি চালাতো। ডাক্তারবাবুটি সেই সময় কলকাতায় ছিলেন না, দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিলেন। তাঁর ব্রুহাম গাড়ি এবং ঘোড়া এই কোচওয়ানের জিম্মায় রেখে গিয়েছিলেন। কোচওয়ান নিজের ইচ্ছে মতো গাড়িখানা ব্যবহার করেছিল, নজরদারি করবার কেউ ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত সুশীলার সাহায্যে পুরো দলটাকেই আমরা ধরে ফেললাম। আদালতে বিচার শুরু হলো। সাক্ষ্য প্রমাণের জোরে প্রত্যেকেই উপযুক্ত দণ্ডে দণ্ডিত হল। সুশীলাও পুরোপুরি নিষ্কৃতি পেল না, তবে মোকদ্দমায় সহায়তা করার সুবাদে তাকে ন্যূনতম একটা সাজা দিয়ে নিষ্কৃতি দেওয়া হলো। শাস্তির মেয়াদ শেষে জেল থেকে ছাড়া পেয়ে সুশীলা আমার সঙ্গে দেখা করতে এসে বলল, দারোগাবাবু, অপরাধ করেছিলাম, শাস্তির ব্যবস্থা করে দিয়েছিলেন। এবারে আর যাতে অপরাধ না করতে হয় তার একটা ব্যবস্থা করে দিন। আমি একটু চিন্তা করে নিয়ে বললাম, তুমি শিক্ষিত, লেখাপড়া জানো, ইংরেজি বলতে পারো, চেষ্টা করলে যে কোনো জায়গায় তো কাজ পেয়ে যাবে। জেল খাটা স্ত্রীলোককে কে কাজ দেবে? আচ্ছা, দেখছি আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু কি? তোমার পুরনো প্রবৃত্তি আবার চাগার দিয়ে উঠবে না তো? সবাই আপনার মতোই ভাববে, এই জন্যই তো কেউ আমাকে কাজ দেবে না। এই বলে সুশীলা চলে গেল। এর কিছুদিন পর পুলিশ বিভাগেই আমি তার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিয়েছিলাম, এবং আমি যতদিন কর্মরত ছিলাম সুশীলা আমার বিশ্বাস ভঙ্গ করেনি। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প ব্রুহাম গাড়ির সওয়ারি। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, প্রধান কর্মচারী, কৌশলী, পুলিশ কর্মচারী এবং মুসলমান ব্যক্তি অপু, প্রবীণ পুলিশ কর্মচারী সাহেব ইন্সপেক্টর এবং চাকর অনুপ, দোকানের মালিক মিতুল, কর্মচারী সমু, সুশীলা, সঙ্গীতা এবং প্রিয়নাথের সংলাপগুলো বললাম
আমি দীপঙ্কর। লেখক পরিচিতি সৌরভ ও মালবিকা। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভাল লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।